না আচ্ছা না ও, তুমি বলো। তো হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে উপসর্গ অনুসর্গ। তোমাদের ধারণা আছে না, আছে। সম্পর্কে ধারণা আছে? আচ্ছা আচ্ছা, বলো তো উপসর্গ আগে বসে নাকি অনুসর্গ আগে বসে? উপসর্গ। আচ্ছা, আর অনুসর্গ পরে বসে। ওকে, পরে। যাই হোক, আমরা হচ্ছে দেখো। আচ্ছা, তোমরা যে কজন জয়েন করছো তোমরা দেখো, আর আস্তে আস্তে সবাই আসুক। আর তোমাদের ব্যাচের একটা সমস্যা আছে, সবাই রেকর্ড ক্লাস করে, কারণ নেট থাকে না, কেউ গ্রামে, কেউ পরে ক্লাস দেখবে, মানে কি একটা অবস্থা। শোনা যায়, আচ্ছা মাধবীলতা বলতেছে শোনা যায় না ভাইয়া। আচ্ছা, ওর একটু ইসে লেখো তো, হচ্ছে আমাদের গ্রুপটা একটু লেখো যে ওখানে ওয়াইফাই সেলুলার ডাটা যেটা আছে ওইটা অন করো, অন করলে শোনা যাবে। আশরাফুল, একটু লেখো তো। কি লিখবো ভাইয়া? মানে ও তো কথা শুনতেছে না, ওখানে মাইক্রোফোনের ওখানে একটা অপশন আছে ওয়াইফাই সেলুলার ডাটা, ওইটা অন করলে কথা শোনা যাবে। এমনি গ্রুপে লেখো মাধবীলতাকে ইয়ে করে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। ওকে। ততক্ষণ আমরা যাই। আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক ছিল উপসর্গ অনুসর্গ। তো আমরা শিখবো খুব সুন্দর করেই। দেখা যাচ্ছে শর্টকাট টেকনিক, যথাসম্ভব আমরা শর্টকাট টেকনিক ফলো করব, যেন আমরা পরীক্ষার হলে মনে রাখতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা একটা জিনিস লেখা দেখো। আসুন আমরা অনুসর্গ শিখি, তো চলো আমরা অনুসর্গ শিখি। অনুসর্গ শব্দের পরে বসে, যেটা হচ্ছে আশরাফুল বললো উপসর্গ আগে বসে আর অনুসর্গ পরে বসে। এটা আমাদের এমনি বেসিক ধারণা যে কি অনুসর্গ শব্দের পরে বসে। এখন শব্দের পরে তো বসে, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া, আমি বুঝলাম তো পরে আসে, কিন্তু আসলে অনুসর্গ কোনগুলো আমি কিভাবে চিনবো? এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। আগে তোমরা দেখো, তারপর শর্টকাট টেকনিক শেখাবো, সমস্যা নেই। এখানে দেখো লেখা আছে তুমি আজকে পরে যাবে, কখন ভাই যাবে? আছে। আচ্ছা মাধবীলতা, আমার কথা শুনতে পাও? জি ভাইয়া। ওকে, আচ্ছা দেখো, আমরা অনুসর্গ আর উপসর্গ শিখতেছি আজকে। আমরা যথাসম্ভব সুন্দর টেকনিকের সাহায্যে শেখার চেষ্টা করবো। দেখো, এখানে কয়েকটা উদাহরণ আছে। উদাহরণ হচ্ছে তুমি আজকে পরে যাবে, এখানে দেখো পরে কে হাইলাইটস করা আছে। আবার পরের একটা সেন্টেন্সে যদি আমি দেখি, দেখো লেখা আছে তোমার জন্য এনেছি ফুলের মালা। পরীক্ষায় বেশিরভাগ এইগুলা থেকে আসে যে তোমার জন্য এনেছি ফুলের মালা, তুমি আজকে পরে যাবে, দেশের মাঝে একদিন সব ছিল, হ্যাঁ, এরকম। তো বিষয় হচ্ছে দেখো এখানে সবগুলো হাইলাইটস করা গুলো দেখো তো। তুমি আজকে পরে যাবে, এখানকার পরে, তোমার জন্য, আর এদেশের মাঝে, প্রত্যেকটা তোমরা কি কোনো কিছু রিলেট করতে পারছো যে এইটার বাংলা মিনিং এইগুলা? আচ্ছা আমি একটু মিউট করি, শব্দ আসতেছে কারণ। যার কথা বলা সে হচ্ছে কথা বলবো শুধু, ঠিক আছে, মানে কেউ প্রশ্নের উত্তর দিলে। আচ্ছা আমি দেখো বলতেছি তুমি আজকে পরে যাবে। আচ্ছা পরের ইংরেজি কেউ বলতে পারবা? বলো তো পরের ইংরেজি কি? কি তোমরা সবাই চুপ হয়ে গেলে? আচ্ছা আমি বলতেছি দেখো, আমরা একটা শর্টকাট টেকনিক ফলো করবো। ইংরেজিতে প্রিপোজিশন এর বাংলা অর্থ সাধারণত কি বলতো? অনুসর্গ। অর্থাৎ ইংরেজিতে যা প্রিপোজিশন, বাংলায় সেটাই অনুসর্গ। আর আমরা প্রত্যেকটা বা একটা সেন্টেন্সের ভিতরে যখন দেখবো যে প্রিপোজিশনের বাংলা অর্থ ওর সাথে মিলতেছে, যেমন কি দেখো তো, প্রথমে তুমি আজকে পরে যাবে, পরে এখানে আফটার মানে কি বলতো? পরে। সেম ভাবে তোমার জন্য, এখানে ফর মানে কি বলতো? জন্য। এদেশের মাঝে, ইন মানে মাঝে, দেখো প্রত্যেকটি প্রিপোজিশনের বাংলা অর্থাৎ, ইংরেজিতে প্রিপোজিশনের বাংলা অর্থ সাধারণত অনুসর্গ, কিন্তু শর্ত হচ্ছে বাক্যের মধ্য থাকলে তবেই অনুসর্গ বলা যাবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা? অনুসর্গ কি ক্লিয়ার? আশরাফুল ইসলাম, আশরাফ, মাধবীলতা, শাহ, এমডি কি শাইম নাকি শ্যাম, কোনটা? কেমন কথা শোনা যায় না? তোমরা উত্তর না দিলে তো আমি ক্লাস আগাইতে পারবো না, না? জি ভাইয়া ভাইয়া, একবার ক্লিয়ার। বলেন। আচ্ছা আমি বলতেছি শুধু এইটুক এইটুক খেয়াল করে দেখো, ইংরেজিতে প্রিপোজিশনের বাংলা অর্থ সাধারণত অনুসর্গ। এখন যদি তুমি উপরের সেন্টেন্সের দিকে তাকাও, দেখো লেখা আছে তুমি আজকে পরে যাবে। তো হচ্ছে পরের ইংরেজি কি
বলতো? আফটার। আফটার একটা কি প্রিপজিশন। সেম ভাবে যদি আমি বলি তোমার জন্য এনেছি ফুলের মালা, এই যে জন্য, ফর মানে কি জন্য, ফর একটা কি প্রিপজিশন। সেম ভাবে দেশের মাঝে একদিন সব ছিল। এখানে দেখো মাঝে, এই মাঝেটা কি বলতো? মাঝের ইংরেজি হচ্ছে ইন। তো ইনটা একটা কি বলতো প্রিপজিশন। তার মানে কি আমরা সহজ ভাষায় বলতে পারি ইংরেজিতে যা প্রিপজিশন বাংলা সেটাই অনুসর্গ, কিন্তু শর্ত থাকবে কি? শর্ত হচ্ছে বাক্যের ভিতর থাকতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? জি। এখন যদি আমি বলি আহ আমি ধরো বললাম আমি তোমার জন্য, না আমি তোমার জন্য একটা কলম এনেছি, তাইলে এখানে বলো তো অনুসর্গ কোনটা? জন্য। জন্য। কেন জন্য বলো তো? প্রিপোজিশন, শব্দের এটা মাঝখানে বসছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি প্রিপজিশন। প্রিপজিশনের বাংলায় হচ্ছে অনুসর্গ। আমি আশা করি তোমরা এইভাবে শিখো নাই, এত শর্টকাটে অনুসর্গ কি জিনিস মানে চিনে ফেলবা দ্রুত, এরকম আমার মনে হয় না। শিখছো, আবার শিখতেও পারো, মানে আমার ধারণা থেকে বললাম। তোমরা শিখছো নাকি এইভাবে কোনো কিছু? শিখছিলাম। আচ্ছা, শিখতেও পারো না, আমি বলতেছি তাই। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন অনুসর্গ চ্যাপ্টার মনে করো বাদ। এখন কোন একটা প্রশ্ন ধরো পরীক্ষায় দিল যে এই যে বেশিরভাগ এইগুলো আসে, তোমার জন্য এনেছি ফুলের মালা, দেশের মাঝে একদিন সব ছিল, এই প্রশ্নটা অনেকবার আসে। তো পরীক্ষায় বলে দিতে পারে আহ বাক্যে কোনটা অনুসর্গ। তো আমরা সহজেই বলতে পারবো, তাই না? বলতে পারবো না? হ্যাঁ। পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সহজেই বলতে পারবো যে এই মাঝেটা হচ্ছে অনুসর্গ। তো এটুকু আমরা গেল। আচ্ছা, আমরা এখন এটা তো মানে পিডিএফ, মানে এই পিডিএফটা হচ্ছে এর আগের আর কি। তো এখানে লেখা ছিল হচ্ছে শেষ মুহূর্তে আহ সেরা প্রস্তুতি নিতে আজই সংগ্রহ করুন বাজারের একমাত্র ফাইনাল সাজেশন, ভার্সিটি ফাইনাল সাজেশন। তো এটাই একমাত্র ফাইনাল সাজেশন বাজারের। তোমাদের এখন না, পরীক্ষার আগে 1-2 মাস আগে বের হবে আর কি, ওইটা কিনে নিবে সবাই। আচ্ছা, তা তারপর এখন দেখো আমরা অনুসর্গ শিখি, সরি উপসর্গ শিখি। এখন উপসর্গ যদি আমরা শিখতে যাই, প্রথমে আমরা কিছু জিনিস জানি আগে। দেখো অনেক, তোমরা যদি ইন্টারে পড়ে থাকো, ইন্টারে তোমরা জানবা বা দেখে থাকবা যে এইটা আছে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, ব্যাখ্যা করো। মানে কোশ্চিন আগে তোমাদের সময় ছিল কিনা, অনেক আগে এরকম মানে কোশ্চিন, বর্ণনামূলক কোশ্চিন দিয়ে দিত, বা দেখা যাচ্ছে এরকম, মানে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা এখন একটু জিনিস জানি। দেখো অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন পদের আগে বসে শব্দের নতুন অর্থ সৃষ্টি করে। কেমন? এই যে হার একটা কি বলতো স্বাধীন পদ। এই হার যদি স্বাধীন পদ হয়, মানে হারের একটা অর্থ আছে, হারের একটা অর্থ নেই? বলো আছে। তো হারের অর্থ নেই? হার অনেক অনেক রকম হইতে পারে। হার কি, মনে মনে করো যে হার জিত হইতে পারে, আবার মনে করো যে গলার হার হইতে পারে। একটা স্বাধীন একটা কি বলতো স্বাধীন পদের। আচ্ছা, এখন তোমার মনে আসতে পারে পদের আমি ক্লাস আলোচনা করছি এর আগে। তো আচ্ছা, হার আমরা জানি যে স্বাধীন পদের আগে বসে কি হবে, নতুন অর্থ সৃষ্টি করবে। সেম ভাবে এই হারটা হচ্ছে স্বাধীন পদ, এর আগে বসছে কি বলতো প্রো। তাহলে যদি আমরা টোটালটা বলি তাহলে কি হয়, প্রহার। প্রহার একটা আলাদা নতুন অর্থ সৃষ্টি করছে না? প্রহার মানে মারা, বিট মানে ইংরেজিতে যেটা আর কি, মারা, বা মনে করো যে আহ ওই মারাই আর কি বোঝায়, প্রহার করা, মারা এই। তারপরে যদি আমরা এই হারটা স্বাধীন পদ, এর আগে উপ বসাই, তাহলে কি হয় উপহার। উপহার সামগ্রীকে বোঝায়, কোন একটা মনে করো যে গিফট যেটা। এবার আবার সেম ভাবে যদি হার একটা স্বাধীন পদ, এর আগে বসাই, হয়ে যায় কি আহার। আহার মানে কি খাবার, খাওয়ার ইয়ে আর কি। তো আমার কথা হচ্ছে অত তোমার জানার দরকার নেই, আমার জানার দরকার হচ্ছে কি উপসর্গ জিনিসটা হচ্ছে একটা স্বাধীন পদ থাকবে, তার আগে একটা জিনিস বসবে, বসে নতুন একটা অর্থ সৃষ্টি করবে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার হইলে আমরা পরে যাই অর্থ বা। আচ্ছা, আমি এই যে এখানে এটা বললাম উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা আছে, ব্যাখ্যা করো, বা ডট ডট ডট। তো অর্থবাচকতা মানে কি বলতো, নিজের অর্থ না থাকা। তাইলে কি কিন্তু, এই যে দেখো শুধু যে অর্থবাচকতা, প্রোর কোনো অর্থ আছে? শুধু প্রো যদি আমি বলি, প্রোর কোনো অর্থ আছে? না। নাই। শুধু যদি, শুধু উপ যদি একা একা বসে অর্থ নাই, শুধু তো স্বরবর্ণ, তো ওইটার তো আর কোনো অর্থ নাই। কিন্তু অর্থদ্বৈতকতা মানে কি বলতো, এইটা এর
অন্যান্য শব্দের আশেপাশে বসে বা সরি আগে বসে অন্যের অর্থের পরিবর্তন করে দেয়। যেমন আগের এই হারটা যদি আমরা ধরি গলার হার, এর সাথে প্রযোগ হয়ে হয়ে গেল মারা। আবার আগের হারটা যদি আমি ধরি খেলার হার, তাহলে আমি এর আগে উপযোগ হয়ে গেল একটা মানে উপহার সামগ্রী বা গিফট রিলেটেড কোনো কিছু হয়ে গেল। তো তার মানে আমরা বুঝলাম কি, এইটুকু আমরা মাথায় মানে নিয়ে রাখবো যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ এর নিজের কোনো অর্থ নেই, কিন্তু অর্থ দ্বৈতকতা আছে, অর্থাৎ অন্যের অর্থের পরিবর্তন করতে সক্ষম। ক্লিয়ার? ভাইয়া আচ্ছা, ক্লিয়ার হইলে হবে। ওকে, এখন আমার আরেকটা জিনিস দেখো, উপসর্গ উপসর্গ হার দিন পর কথা শোনা যায় আমার? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। বলছি ওই যে স্বাধীন পদ মনে করেন যে আচ্ছা, ওখানে হার রয়েছে, হারের তো একটা মানে রয়েছে, ওই জায়গায় ওই রকম সব মানে স্বাধীন পদ ব্যবহৃত হবে। না না না, আমি বলি, মানে এখানে হচ্ছে হার হচ্ছে নিজে একটা স্বাধীন পদ, এর একটা আলাদা একটা অর্থ আছে, ঠিক আছে? কিন্তু যে হারের একটা কি আছে, আলাদা অর্থ আছে। আলাদা একটা অর্থ আছে। যেমন হার বলতে আমি বোঝাইতে পারি গলার হার, বোঝাইতে পারি খেলার হার, মানে হার জিত। কিন্তু তার মানে কি, কিন্তু যদি আমরা হচ্ছে এই হারের অর্থ থাকলেও এর আগে যেটা আমরা যুক্ত করতেছি বা উপসর্গ একটা যেটা বসতেছে তার নিজস্ব কোনো অর্থ নাই, সবসময় স্বাধীন পদ বলতে আমরা বুঝাবো তার একটা নিজস্ব অর্থ আছে। ক্লিয়ার কথা? জি আচ্ছা, না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে যে এটা আমি বুঝি নাই ভাই। আমি আবার বলতেছি, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থগতা আছে, অর্থাৎ অর্থবাচকতা বলতে আমরা বুঝবো নিজের কোনো অর্থ নাই। যেমন আমরা প্রো, প্রোর কোনো নিজের অর্থ নাই, উপ নিজের কোনো অর্থ নাই, আর নিজের কোনো অর্থ নাই। কিন্তু এটা অন্য শব্দের বা অন্য স্বাধীন পদের আগে বসে কি হয়েছে, নতুন একটা অর্থ পরিবর্তন করতেছে, মানে আগে যে অর্থটা ছিল ওই অর্থ না বুঝিয়ে অন্য একটা অর্থ দিচ্ছে। যেমন আগের অর্থ হার বলতে গলার হার বোঝাইলেও পরে যদি আমি প্রহার বোঝাই, মানে প্রযোগ করি, তাহলে সেটা মারা বোঝাচ্ছে। আমি আশা করি ক্লিয়ার কনসেপ্ট, নাকি? না হলে আমি আবার বলবো, সমস্যা নেই। হ্যাঁ, সব সময় কি স্বাধীন বাক্যের মানে আগে ওই যে উম, হ্যাঁ হ্যাঁ, সব স্বাধীন, পূর্ববর্তী। একদম সব সবসময় স্বাধীন পদ থাকতে হবে, নাইলে উপসর্গ বসবে না, নাইলে উপসর্গ অর্থ দিতে পারবে না। ও এটাই বলছিলাম। ওকে, তো আমরা আশা করি এইটুকু বুঝছি, সবাই বুঝছি আমরা? হ্যাঁ ওকে। আমরা জানি এবার উপসর্গ কয় প্রকার, তিন প্রকার। কি কি? বাংলা, সংস্কৃত আর বিদেশি। তো বাংলা এই যে 21টি, সংস্কৃত 20টি, মাঝে মাঝে আমরা এটা গুলাই ফেলি, কিন্তু আমরা মনে রাখবো কিভাবে মনে রাখবো, একুশের চেতনা আমরা সবাই বুঝি আর কি, যে 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো একুশের চেতনা থেকে, যেহেতু বাংলা বাঙালির সাথে সম্পর্কিত, তো আমরা সবসময় মনে রাখবো একুশের চেতনা যেহেতু বাঙালিদের সাথে সম্পর্কিত, অর্থাৎ বাংলা উপসর্গ 21টি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে সংস্কৃত উপসর্গ 20টি, বিদেশি উপসর্গ আছে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, আমি যে এইগুলো বাংলা 21টি, সংস্কৃত 20টি, বিদেশি ডট ডট ডট, আমি মনে রাখবো কিভাবে? আমার তো মনে থাকে না, তাই না? তো এখন আমরা মনে রাখার সিস্টেমটা দেখবো। দেখো, এটা আমরা অনেকবার, তোমরা যদি ফেসবুক ঘাটাঘাটি করো তাও দেখছো, এই চিঠি, এই মানে কি বলবো, পত্র, অনেক জায়গায় দেখছো অনেক কিছু। আমরা ওইটা আবার সুন্দর করে মানে সাজাই লিখি, যেন তোমাদের চেনা পরিচিত জিনিস যদি আমি আবার পড়াই তাহলে সেটা তোমার মনে থাকবে। যেমন দেখো, আমরা একটা লিখছি সুহাস, প্রথমে আমরা এটা 4-5 বার পড়বো, তারপর একাই অটোমেটিক আমরা পারবো। কেমনে? দেখো, সুহাস আদর নিবি, তুই অস্পাড়ার ভরসা বলে অনেকে অনাসার কুকথাও আর চোখে দেখে, আবডালের 29টি পাতি লেবু ও কদবেল আনবি, ইতি অঘারাম। এখন তুমি এটা পড়ে কিছুই বুঝলে না, কিছু কি বুঝছো? বুঝো না। কিন্তু তুমি এটা 4-5 বার পড়বা, পড়ার পরে নিচে এই যে আলাদা আলাদা করে দেয়া আছে, দেখো সুহাসের কি, সু, এটা একটা কি উপসর্গ, হা একটা উপসর্গ, দন্তেশ একটা উপসর্গ, অর্থাৎ সুহাস তিনটা, এখানে তিনটা বর্ণ আছে, তিনটাই কি বলতো, উপসর্গ। আবার আদরের আ হচ্ছে কি উপসর্গ, নিবিড় নি বি,
তোমরা আচ্ছা আমি এক একজনের বলি। আচ্ছা আশরাফুল পড়ো তো এটা, দুইবার তুমি একবার পড়ো এটা, উপরে যে পত্র চিঠি বলো। সুহাস আদর নিবি তুই অজপাড়ার ভরসা আস্তে বলে আস্তে 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 আস্তে, তুমি আস্তে আস্তে স্লোলি পড়ো। আচ্ছা। সুহাস আদর নিবি তুই অজপাড়ার ভরসা বলে অনেকে অনাচার কুকথা ও আর চোখে দেখে আবডালের ৩৯টি পাতিলেবু ও কদবেল আনবি ইতি অঘারাম। এবার নিচের গুলা পড়ো তো, উপসর্গ এখানে কি কি? খাঁটি বাংলা উপসর্গ ২১টি। সু, হা, স, আ, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, উ, আর, আব, উন, পাতি, কা, কত, আন, ইথি, অঘা, রাম। আচ্ছা, তোমাদের এক একজনের কাজ হচ্ছে এই যে এটা আমি তো পিডিএফ দিয়ে দিব, এটা হচ্ছে খাতায় আলাদা এই পুরো এই যে ইয়ে আর কি পত্র বা চিঠি যাই বলো, সুহাস সুহাস একজন নাম, অঘরাম একজন নাম, ডট 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 যাই তুমি মনে করো, এটা তোমরা কি করবে, প্রথমে হচ্ছে একবার লিখবা এটা, তারপরে নিচে ওই জায়গা থেকে কি কি বুঝলে, তুমি যদি কালার পেন ইউজ করে আলাদা করে লিখতে পারো আমার এইভাবে তাইলে আরো ভালো, নিয়ে নিচে আবার এইভাবে লিখবা কোন কোন উপসর্গ গুলা পাইলা, যেমন সুহাস, প্রথমে একটা এইটা লিখবা যে সুহাস আদর নিবি তুই অস্পাড়ার ভরসা বলে অনেকে অনাচার, ডট ডট ডট। তো তুমি এইগুলো লেখার পরে তুমি আবার নিচে লিখবা এইভাবে সুহাস লিখে একটা কোলন দিবা বা ড্যাশ যাই দাও, দেওয়ার পরে লিখবা এই সুহাসের ভিতরে কোনটা কোনটা উপসর্গ সেটা আলাদা করে স্পেস দিয়ে দিয়ে লিখবা, তারপরে মনে করো আদর, সেইভাবে আলাদা করে করে লিখবা, বুঝছো? তুমি এটা দুইবার লিখবা, প্রত্যেকে দুইবার করে লিখবা, যারা ক্লাসে আছো প্রত্যেকে দুইবার করে লিখবা, লিখে আমাদের আহ তোমাদের ক্লাস গ্রুপেই তোমরা আপলোড দিবা, সমস্যা নেই, আমি আর কি দেখবো, হ্যাঁ। এখন এইভাবে হঠাৎ করে তোমার মনে থাকবে না। আর একটা কথা হচ্ছে, তোমাদের কারো যদি মুখস্থ থাকে এমনি যে সুহাস আনিবি অজভর মানে এরকম, যদি মনে মানে মুখস্থ থাকে অন্য কোনো সিস্টেমে, তাহলে তো আরো ভালো। আর যদি মনে না থাকে, এটা দুইবার লিখবা, লেখার পর আমি যে সিস্টেম বললাম, যেমন সুহাসের একটা ড্যাশ দিবা, দিয়ে সুহাসের ভিতরে কোন কোনটা উপসর্গ সেটা আলাদা করে লিখবে স্পেস দিয়ে। তুমি দুইবার লেখো, পাঁচবার পড়ো, যদি না পারো তারপর আমার বললো, আমি আবার ক্লাস নিব অন্য সিস্টেমে, কোনো সমস্যা নেই। বোঝা গেছে কথা? সবাই কি বুঝছে? বুঝছি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, সাকিব আল হাসান, সায়েম, আর ইয়া মাধবীলতা কিছু না আছে, আইভি রহমান, মাধবীলতা, সবার কাছে আর কি বলতেছি যে তোমরা সবাই যেন এটা লিখবা, লেখার পরে গ্রুপে যেন আমি পাই, ঠিক আছে? ওকে। আচ্ছা এইটাই আর কি। আর একটা বিষয় হচ্ছে দেখো, আর একটা চিঠি, মনে করো সংস্কৃত উপসর্গের আমরা বাংলাতে একটা শিখলাম, এবার সংস্কৃত মনে রাখবো কিভাবে, সেটাও আমি যেভাবে বলতেছি ওইভাবেই করবা, যেমন কি এখানে প্রিয় প্রভাস, প্রভাসের এখানে প্রোটা কি বলতো, সংস্কৃত উপসর্গ। সেম ভাবে এখানে দেখো পরাজয়, মানে এখানে প্রত্যেকটা আলাদা করে দেয়া আছে, তারপর আমি যদি একবারে পড়ি তাইলে তোমরা দেখবা যে প্রিয় প্রভাস, পরাজয় অপমানের সম্মুখীন না হয়ে এগিয়ে যাও, নিজে অবহেলা অনুভব করো না, নির্ভয়ে দুর্গম পথ এগোও, বিশুদ্ধ মনে সুচরিত্র উৎপন্ন হয়, অধিকার পরিপূর্ণ করো, প্রতিটি ভালো কাজ উপভোগ, অতি ভালো থেকো আজ আর নয়। তোমরা এই গল্পটা টোটাল একবার লিখবা, এই যে এইগুলা বাদে লিখবা, এগুলা বাদে, তারপরে লিখবা। তুমি যদি প্রথমে কালার পেন দিয়ে আলাদা করতে পারো তাহলে তো আরো ভালো, না হলে পরে আবার লিখবে যে এই যে প্রিয় প্রভাস, এটা দিয়ে একটা এরকম দাগ দিবা বা ড্যাশ দিবা, দেওয়ার পরে এই প্রভাসের ভিতরে কোনটা সংস্কৃত উপসর্গ সেটা আলাদা করে এখানে লিখবা। তারপর মনে করো পরাজয়, পরাজয়ের এখানে এখানে তুমি আলাদা করে লিখবা পরাজয়, লেখার পরে কি করবা, এখানে আবার একটা ড্যাশ দিয়ে শুধু পরাজয়ের ভিতরে একটা সংস্কৃত উপসর্গ সেটা লিখবা। আচ্ছা এবার আমাদের পড়ে শোনা হতো আইভি রহমান, সংস্কৃত উপসর্গ আছে? আইভি রহমান কি আছে? আচ্ছা, আমাদের ভাই। আর একজন আমি আর একটা মেয়ে আমাদের ক্লাস করে এগুলা, সে মেয়েটা নাই আজকে, কি যেন নাম, মারিয়া। আর মারিয়া, মারিয়া, হ্যাঁ। আচ্ছা যাই হোক, ক্লাস দেখে নিবে, সমস্যা নেই। আচ্ছা সাকিব আল হাসান বলো তো এটা, পড়ো তো এটা। প্রিয় প্রভাস পরাজয় পর হুম। অপমানের না সম্মুখীন। পরে এগুলো পড়ার দরকার নেই, পরাজয়ের পর এগুলো পড়ার দরকার নেই, এইভাবে পরাজয় অপমানের সম্মুখীন না হয়ে এগিয়ে যাও, এইভাবে আচ্ছা ঠিক আছে। পড়ো। পরাজয় অপমানের সম্মুখীন না হয়ে এগিয়ে যাও, নিজে অবহেলা অনুভব করো না,
নির্ভয়ে দুর্গম পথ এলেও বিশুদ্ধ মনে সুচরিত্র উৎপন্ন হয়। অধিকার পরিপূর্ণ করো, প্রতিটি ভালো কাজ উপভোগ, অতি ভালো থাকো, আজ আর নয়, ইতি অপি। ওপি। আচ্ছা, এখানে দেখো সংস্কৃত উপসর্গ কোনগুলা? অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উত, পরা, নির্বি, পরি, দূর, উপ, অব, অভি, আনি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ভাই, এখন আচ্ছা আমি বলি, আমি এখনো শেষ করি নাই। কথা হচ্ছে, কোন পরীক্ষায় বেশিরভাগই দেখা যায় কোনটি সংস্কৃত উপসর্গের ভিতরেও পাওয়া যায়, আবার বাংলায়ও আছে দুটা, মানে চারটা। সেই চারটা কি কি? আশু, বিনি। ঠিক আছে, আশু, বিনি। এটা আমরা মনে রাখবো যে মানে দুইটার ভিতরে কমন জিনিস আশু, বিনি। এটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় দেখা যায় যে সংস্কৃত ও বাংলা উপসর্গে দুটাই দেখতে পাওয়া যায়। নিচের কোন, মানে কোনগুলো আর কি, কোন উপসর্গ গুলা আশু, বিনি। আচ্ছা ভাইয়া, ঠিক তখন আছে? অপশন, আর এবার কি কোশ্চেন করতে গেলে ওটা বল। হ্যাঁ, ভাই বলো। আমার প্রশ্ন হচ্ছে, বাংলা আর সংস্কৃত উপসর্গতে আশুবিনি দুইটাই থাকে, যদি আমাদের এমসিকিউতে হুম। আসে নিচের কোনটি মানে হুম। বাংলা উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, তখন কি দিব আমরা, মানে কোনটা দেখাবো আর কি? শোনো, তোমার ওইভাবে তো আসবে না, তোমার আসবে এরকম যে নিচে কোন উপসর্গ গুলা বাংলা ও সংস্কৃত উপসর্গ উভয় মানে জায়গায় দেখতে পাওয়া যাবে, এরকম মানে কমন পাওয়া যায়, এরকম আসবে। তখন তুমি দেখবা আশুবিনী। বোঝা গেছে কথা? ভাইয়া ধরেন সুপ্রভাত দিল নাকি, বললো সুপ্রভাত, এটি কোন উপসর্গ? তখন যদি বাংলা থাকে সংস্কৃত থাকে আচ্ছা, আচ্ছা, তখন কি আচ্ছা, আচ্ছা। করব? তোমার চিনতে হবে বাংলা সংস্কৃত শব্দ আর বাংলা শব্দ দেখে তখন চিনতে হবে। বুঝছো? কোনটা বাংলা শব্দের সাথে টু বসছে, তাহলে সেটাই যাবে বাংলা, এটাই বাংলা উপসর্গ। আমি আসছি আর বুঝছো? এটা সংস্কৃত শব্দের সাথে বসে যাবে, তাই সংস্কৃত উপসর্গ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছো তো সবাই নাকি? কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। ওপেন প্ল্যাটফর্ম, কোনো ব্যাপার না। কোশ্চেন করবা। আমি ফেসবুকে ক্লাস যদি ক্লাস নিতাম, তোমরা কোনো সময় এইভাবে বলতে পারতে না, নিজের মনের ভাব নিজের কথা শেয়ার করতে পারতে? কখনোই পারতে না। তখন তুমি কমেন্ট করতে, আমার ইচ্ছা হইলে আমি পড়লাম, না হইলে নাই, তাই না? তো এই হ্যাঁ, একটু জুমে আগে যে ক্লাস করা, সেটা আরেকবার বোঝা। বুঝি নাই কোনটা। যে ভাইয়াটা প্রশ্ন করলো ওই ভাইয়াটার প্রশ্ন আমার, ওটা আরেকবার বোঝান ভাই। আচ্ছা, আচ্ছা। তো কথা হচ্ছে, আমরা বাংলা ও সংস্কৃত উপসর্গ দুই জায়গায় দেখতে পাওয়া যায় আশু, বিনি। ঠিক আছে, চারটে উপসর্গ। তো এখন তোমার পরীক্ষা আসতে পারে যে কোনটি বাংলা উপসর্গ। এখন আশু, বিনি এই চারটা তো বাংলায় আছে, সংস্কৃতের ভিতরে আছে। এখন তখন তোমার চিনতে হবে কোনটা বাংলা শব্দের সাথে বসে হচ্ছে উপসর্গ যোগে নতুন শব্দ গঠন করছে, সেটা হয়ে যাবে বাংলা উপসর্গ। যেটা সংস্কৃত শব্দের সাথে বসে হচ্ছে নতুন শব্দের অর্থ সৃষ্টি করবে, তখন সেটা হয়ে যাবে সংস্কৃত উপসর্গ। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। বুঝতে পারছি, আমাদের সংস্কৃত শব্দ চিনতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই। ক্লিয়ার তাইলে? যাই এবার অন্যটায় যায় নাকি? ওকে। ওকে, ঠিক আছে। এবার আমরা দেখব বিদেশি উপসর্গ মনে রাখার কৌশল। তো আমরা বিদেশি উপসর্গের ভিতর তো অনেকই আছে, মানে এখন যদি আমি বলি বিদেশি ভাষা, না ধরো আমি বললাম বাংলাদেশে আছে, আমি বললাম বিদেশ যাব। তো তুমি বিদেশ বলতে কিন্তু ভারতও বিদেশ, কারণ তুমি দেশের বাইরে যেখানেই যাবা সেটাই কিন্তু বিদেশ। এখন তুমি বিদেশি উপসর্গ বলতে তুমি বাইরে অনেক জায়গার হইতে পারে, বিদেশি বলতে অনেক কিছু বোঝাইতে পারে, যেমন কি ফরাসি উপসর্গ, আরবি উপসর্গ। হ্যাঁ, তো দেখো এখানে ফরাসি উপসর্গ আমরা মনে রাখার কৌশল দেখি। ফরাসি উপসর্গ 10টি। এখন মনে রাখার কৌশল ওইভাবে নাই, আমরা 5-6বার যদি আমরা পড়ি যে কার দর নিমফি বদবে বর্ব কম না, এরকম তো তুমি যদি 5-6বার পড়ো, অটোমেটিক তোমার মনে থেকে যাবে। এটার মানে ছন্দ বা এরকম কোনো কিছু আমি করার প্রয়োজন বোধ করি নাই, এই কারণে করি নাই। তোমরা এইভাবে পড়তে পারো, কার দর না নিমফি বদবে বর্ব কম। এরকম তুমি 5-6বার পড়ো, অটোমেটিক তুমি পারবা। ঠিক আছে। এখন আরবি উপসর্গ আরো সহজ। আরবি উপসর্গ মোট 4টি। আম খাস, মানে এরকম বিষয়টা, আম খাস গড়লা, বা বা তুমি যদি যেভাবে মনে রাখতে পারো, চারটা তো তোমার যে সিস্টেমে মনে রাখতে পারো, আম খাস গড়লা,
ভাইয়া পিডিএফটা দিয়ে নেট সমস্যা। আচ্ছা, পিডিএফটা আমরা পড়তে, আচ্ছা পিডিএফ দেওয়ার কথা আমি কি, আচ্ছা পিডিএফ আমরা দিই না প্রতিদিন, তো পিডিএফটা দিয়ে দিই না, পিডিএফ দিই না তো এরকম না। ওকে, দেখো তাহলে আমরা কি বললাম, আরবি উপসর্গ মনে রাখবো আমরা চারটে। আরবি উপসর্গ কয়টি? চারটি। কি কি? আম খাস লা গড়, বা আম খাস গড়লা, যাই বলতে পারো। আচ্ছা, এই মাধবীলতা বলো তো, আরবি উপসর্গ কয়টি? চারটি। বলো কি কি, আম, বলো। আম খাস লা গড়। ওই তো আম খাস গড়লা, এইভাবে মনে রাখতে পারো, আম খাস গড়লা। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, ইংরেজি উপসর্গ তুমি যদি, আমি তোমার একটা জিনিস বুঝাই, ইংরেজি উপসর্গ তুমি দেখলেই বুঝবে এগুলো ইংরেজি। কেন? এই যে ফুল, ফুল মানে পরিপূর্ণ, হাফ মানে অর্ধেক, হেড মানে প্রধান বা মাথা, সাব, এখানে হচ্ছে এই সাব মানে একটা ইয়া অর্থ আছে, কি জানো আরে, আচ্ছা যাই হোক, তো আমরা মনে রাখি ইংরেজি সহকারী। উপসর্গ চারটি, ফুল অফ হেড সাব। হ্যাঁ, একদম ইজি, তুমি বারবার বলো, যদি চার পাঁচবার বলো, ফুল অফ হেড সাব, ফুল অফ হেড সাব, ফুল অফ হেড সাব, ফুল অফ হেড সাব, তুমি এমনি অটোমেটিক মনে থাকবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উর্দু বা হিন্দি উপসর্গ মাত্র কয়টি? একটি, সেটা হচ্ছে কি? হর। হরে। এটা পরীক্ষায় আসে, এটা কি? হর হামেশা, উদাহরণ একটাই আসে পরীক্ষায়, ও সরি, এর একটাই এর হচ্ছে উপসর্গ, আর এইটাই পরীক্ষায় আসে। এটা তোমরা দেখো তো, এটা যেন কোনো জীবনেও ভুল না হয় পরীক্ষা আসলে, যে কি? উর্দু হিন্দি উপসর্গ সংখ্যা মাত্র কতটি? একটি। কি? হর। উদাহরণ কি? হর হামেশা, এই একটা মনে রাখলে হবে, এর আর কোনো উদাহরণ নাই। হর হামেশা, এখানে প্রশ্নে দিতে পারে হর হামেশাই, হর হচ্ছে কোন উপসর্গ? তাহলে আমরা কি দিব বলো তো? উর্দু, হিন্দি। উর্দু মানে ওই পরীক্ষা আসতে পারে উর্দু উপসর্গ হিন্দু উপসর্গ, আমি জাস্ট বললাম আর কি, যে আমরা তখন এটা মনে রাখবো, হর হামেশা। ঠিক আছে। আচ্ছা, অনেকেই পরে হচ্ছে ক্লাসে জয়েন করছো, আমি কি আবার আরেকবার ক্লাসটা বলবো নাকি? আচ্ছা, তোমাদের ভিতর সবচেয়ে বেশি ভালো বুঝছে কি আমার, বলো, যে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল আমি বুঝছি, আমার কোনো সমস্যা নেই, বলো একজন, বুঝছো? ভাই কেউ আমি তো বলো, একটু পরে নাহলে আমি পরে- আচ্ছা, আচ্ছা আশরাফুল বুঝাও, উপসর্গ অনুসর্গ প্রথম থেকে বুঝাও। উপসর্গ ও অনুসর্গ, উপসর্গের ইংরেজি হচ্ছে প্রিফিক্স আর অনুসর্গের ইংরেজি হচ্ছে সাফিক্স। উপসর্গ শব্দের শুরুতে বসে আর অনুসর্গ শব্দের পরে বসে। উপসর্গ অনুসর্গ, উপসর্গ স্বাধীন বাক্যে উপসর্গ আহ, অনুসর্গ। আচ্ছা আমি উপসর্গ বাংলা। আরেকটা, আচ্ছা আগে অনুসর্গটা বলো, অনুসর্গ আমি কিভাবে শিখাইলাম, শর্ট টেকনিক কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, বলো। কি? আচ্ছা, ও চলে গেছে। উপসর্গ উপসর্গ ও অনুসর্গ। আচ্ছা আমি বলতেছি তোমাদের, আচ্ছা আমি উপসর্গ বলতেছি দেখো, আচ্ছা আমি বলতেছি দেখো, আচ্ছা আমি আরেকবার বলতেছি, এরপরেও যদি সবাই মনোযোগ দেয়, এরপর যদি না বুঝো আমি সত্যি ব্যর্থ। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা শিখবো অনুসর্গ। অনুসর্গের আমাদের একটা জিনিসই শুধু মনে রাখবো, ইংরেজিতে প্রিপোজিশনের বাংলা অর্থই সাধারণত অনুসর্গ, কিন্তু আমাদের শর্ত থাকবে বাক্যের ভিতর থাকতে হবে। তা এখন কেমন? যদি আমি বলি তোমার জন্য এনেছি ফুলের মালা, এখানে এর জন্য, ফর, ফর হচ্ছে একটা প্রিপোজিশন, ফরের বাংলায় হচ্ছে কি বলতো? জন্য। সেম ভাবে যদি আমি বলি এদেশের মাঝে একদিন সব ছিল, এই যে মাঝে, মাঝে হচ্ছে ইংরেজি হচ্ছে ইন, ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন, অর্থাৎ ইংরেজি প্রিপোজিশনের বাংলা অর্থই হচ্ছে অনুসর্গ। আশা করি অনুসর্গ কনসেপ্ট ক্লিয়ার, আর ভুল হওয়ার কথা না। ঠিক আছে। আচ্ছা, তারপরে, আচ্ছা অনুসর্গ বুঝছো সবাই যারা পরে জয়েন করছো? অনুসর্গ বুঝছো? আরে সবাই কথা বলো একটু, যে না বুঝলে তো আমি আবার বুঝাইতে পারি, হ্যাঁ আর যদি বুঝছি। চুপ থাকলে তো, থাকলে তো আর আমি কোনো কিছু বলতে পারবো না, তাই না? ওকে, তো তারপরে আমরা উপসর্গ জানলাম যে একটা স্বাধীন পদ বা একটা স্বাধীন একটা শব্দের অর্থ দিবে, সেই অর্থ তার আগে বসবে এমন একটা কোন একটা কিছু, যেটা দিয়ে নতুন একটা অর্থবোধক শব্দ সৃষ্টি করবে। সেম ভাবে কি, যদি আমরা এখানে দেখি অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন পদের আগে বসে নতুন অর্থ সৃষ্টি করে, কেমন? ধরলাম হার একটা, মানে গলার হার, এখন এই হার হচ্ছে স্বাধীন পদ, এর আগে ধরো বসছে প্রো, এখানে প্রো বসে এটা টোটাল মিনিংটাই চেঞ্জ করে দিচ্ছে, যে প্রহার, প্রহার মানে মারা। সেম ভাবে হার মানে ধরে নিলাম আমরা হার জিত খেলার, সেম ভাবে ওই
হারের আগে যদি আমরা উপর লাগাই সেটা হয়ে গেল উপহার, গিফট, সামগ্রী যেটা। তো সেম ভাবে তাইলে আমরা বুঝলাম যে একটা স্বাধীন পদ থাকবে, তার আগে বসে একটা এমন একটা জিনিস বসবে, বসে নতুন একটা অর্থবোধক শব্দ সৃষ্টি করবে, যার একটা আলাদা অর্থ দিবে। এখন আমাদের একটা জিনিস জানতে হবে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এখন প্রশ্ন আসতেই পারে অর্থবাচকতা কি আর অর্থদ্যোতকতা কি। অর্থবাচকতা হচ্ছে নিজের অর্থ থাকবে না, কেমন? এই যে প্রোর কোনো নিজের অর্থ নাই, উপর কোনো নিজের অর্থ নাই, আর কোনো নিজের অর্থ নাই, কিন্তু অর্থদ্বৈতকতা আছে। অর্থদ্বৈতকতাটা কি? অন্যের অর্থের পরিবর্তন করবে, কেমন? এর আগে ছিল হার, এর আগে প্রযোগ হয়ে এই টোটালটার অর্থ চেঞ্জ করে, আগে ছিল হার মানে গলার হার, পরে প্রহার বানাই দিল কি মায়ের বা লাঠি পেটা মনে করো যেমনি মার হয় ওইটা। তো এখন যদি আমরা দেখি উপসর্গ কয় প্রকার, 3 প্রকার উপসর্গ। বাংলায় কতটি? 21টি, সংস্কৃত 20টি। আমরা সাধারণত গুলাই ফেলি যে বাংলার সংস্কৃত। তো আমরা মনে রাখবো 21-এর চেতনা, যেহেতু বাংলা বা বাঙালির সাথে সম্পর্কিত, তাইলে বাংলা উপসর্গ হবে 21টি। ঠিক আছে, আর সংস্কৃত তো 20টি, তাইলে আমরা বুঝলামই। এখন এখানে কয়েকটা দেয়া আছে তোমার, এগুলা তোমরা সবাই, আমি অনেকবার বলছি, তোমরা লিখবা। টোটাল আগে এটা লিখবা, যদি কালার পেন দিয়ে এইভাবে লিখতে পারো আরো ভালো, না লিখতে পারলেও লিখবা। লেখার পরে এই প্রত্যেকটা আলাদা লিখবে, যেমন সোহাস, সোহাস লিখে এরকম একটা দাগ দিবা, দিয়ে সোহাসের ভিতরে কোন কোন গুলো উপসর্গ এটা আলাদা করে, মনে করো এখানে সু, তারপরে স্পেস দিয়ে হা, তারপর দন্ত্য স, এইভাবে লিখবা। বুঝছো? তারপরে আবার সেম ভাবে সংস্কৃত উপসর্গের বেলায়ও আগে লিখবে যে পুরো পর অপ এগুলো বাদ দিয়ে লিখবা। লেখার পরে মনে করো প্রিয় প্রভাস দিয়ে এরকম একটা দাগ দিবা, দেওয়ার পরে দেখবি এর ভিতর কোনটা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, সেটা আলাদা করে লিখবা। আশা করি বুঝছো। আর পরবর্তীতে এইভাবে তো ওই আলাদা হয়েই গেল। এখন বিদেশি উপসর্গ কি? বিদেশি উপসর্গের ভিতরে আমরা তিনটা দিক যদি দেখি, ফরাসি উপসর্গ 10টি। হ্যাঁ, কি হয়েছে? কিছু বলতেছো কেউ? আচ্ছা, বলি, ফরাসি উপসর্গ 10টি। এরা হচ্ছে, আমরা কয়েকবার পড়লে এটা মনে রাখতে পারবো, কার দর না, নেমফি বদবে বরবকম। আর আরবি উপসর্গ 4টি, আমখাস গড়লা। এটা কয়েকবার তুমি বলো, আমখাস গড়লা, আমখাস গড়লা, আমখাস গড়লা, অটোমেটিক মনে থাকবে। ইংরেজি উপসর্গ আমরা এর দিকে তাকালেই বুঝবো, কারণ এর একটা ইংরেজি অর্থ রয়েছে, বা ইংরেজি মানে শব্দগুলো ইংরেজি মতো বাংলা একটা অর্থ আছে। তো সেম ভাবে তারপর আমরা মনে রাখতে পারি ফুল লাভ, হেডস আপ। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হর হামেশা। পরীক্ষায় এটা একটাই উদাহরণ, একটাই উর্দু হিন্দু উপসর্গ, এটা আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষা আসতে পারে হর হামেশা শব্দের হর কোন উপসর্গ, তখন আমরা দিব উর্দু হিন্দু উপসর্গ। আমার ক্লাস কি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার সবার? ভাইয়া একটা ক্লিয়ার? কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ফরাসি আর ফার্সি কি এক হবে? আচ্ছা, আমি বলতেছি, ফরাসি আর ফার্সি উপসর্গ কি আলাদা নাকি? আচ্ছা, তোমার দিক থেকে কি মনে হয়, ফরাসি আর ফার্সি কি এক নাকি আলাদা? তোমার না, দৃষ্টিকোণ থেকে, তোমাদের দৃষ্টিকোণ আলাদা। থেকে বলো, তারপর আমি বলবো। আচ্ছা, আর কারোর কোনো ভিন্ন মত থাকলে বলতে পারো। ভাইয়া মানে ফার্সি উপসর্গ 10টি এইটা পড়ছিলাম তো তাই জিজ্ঞেস করলাম। সমস্যা নেই, জিজ্ঞাসা করতেই পারো। আমি বলতে চাচ্ছি তোমাদের ভিতর কি মানে ভিন্ন ভিন্ন মত আছে কিনা, তাই। কারোর কি মনে হচ্ছে যে ফরাসি আর ফার্সি কি, এই জিনিস দুটো কি, বা আলাদা নাকি, নাকি একই জিনিস? কেমন কি মনে হয়, বলো। আলাদা মনে হচ্ছে। আলাদা তো ভাইয়া। আলাদাই হওয়ার কথা। নায়ক। আচ্ছা, এক একজন তোমাদের কি ভোট নিব নাকি? ভাইয়া সবাই আপনি আলাদা বলে হবে। দেন। আচ্ছা, বলতেছি এখন। আচ্ছা, তোমরা এই যে ফরাসি বা ফার্সি, ফার্সি জিনিসটা কি তাই বলো তো? ফার্সি হচ্ছে একটা ভাষা। ফার্সি একটা কি? ফ্রান্সের ফার্সি একটা কি? ভাষা। আচ্ছা আচ্ছা, আর তাইলে ফরাসি, ফার্সি, তাহলে ফরাসি কি? ওইটাও ভাষা। আচ্ছা, আমি বলি শোনো। ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা, হ্যাঁ। আর ফ্রান্সের কাউকে যদি যখন বোঝাবো, তখন সেটা হবে ফরাসি।
বোঝা গেছে? জি। কি বুঝলে? আপু কি বুঝলে তারা তো তোমরা এই কি বুঝলে?